ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বললেন প্রফেসর ইউনুস। বাংলাদেশকে পূর্ণ সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের। They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. আওয়ামী লীগ আমলে গুমের শিকার 11 পরিবারের অভিযোগ দায়ের, সব অপরাধের বিচার হবে আশ্বাস চিফ প্রসিকিউটরের। পুলিশের ছড়ার গুলিতেই রংপুরের আবু সাইদের মৃত্যু, ময়নাতদন্তের রিপোর্ট ঢাবিতে তোফাজ্জল হত্যায় 15 জনের বিরুদ্ধে মামলা। এবং শ্রমিকদের 18 দফা দাবি মানলেও আজও বন্ধ 32 কারখানা, 2-1 দিনের মধ্যে সব কারখানায় উৎপাদন চালুর আশা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দেশের সংস্কারের বিষয়ে সবাই ঐক্যমত্যে পৌঁছালে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠকে এ কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে 3 প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর ডক্টর ইউনুসের নেতৃত্বে প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের উৎখাত এবং রাষ্ট্র সংস্কারের নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের 6টি কমিশন গঠন সহ নানা পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনুস। সংস্কার উদ্যোগে সমর্থন জানিয়ে সহায়তার আশ্বাস দেন ক্রিস্টালিনা জর্জিভা। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের সভা করেন প্রধান উপদেষ্টা। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিজ দেশে প্রত্যাবর্তন ইস্যুতে 3টি প্রস্তাব দিয়েছেন অধ্যাপক ইউনুস। এগুলো হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় কর্মপন্থা নির্ধারণে অংশীজনদের নিয়ে সম্মেলন আয়োজন, জাতিসংঘ এবং বাংলাদেশের মধ্যকার জয়েন্ট রেসপন্স প্ল্যান আরও বেগবান এবং সম্প্রদায়টির উপর পরিচালিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা। Today, Bangladesh hosts over 1.2 million displaced Rohingyas from Myanmar. Despite hosting the Rohingyas with great empathy, a densely populated Bangladesh has been incurring so much in terms of social, economic and environmental costs. These culminate in a series of traditional and non-traditional security risks for us. Much of our own development gains are at stake. এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও দৃঢ় করার উপায়, প্রাতিষ্ঠানিক সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে সংস্কার কাজে সহায়তার আশ্বাস দেন ট্রুডো। এছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দিনের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় যোগ দেন ডক্টর ইউনুস। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানকারী বিশ্ব নেতাদের স্বাগত জানান সংস্থাটির মহাসচিব। নাফিয়া ফারজানা, দেশ টিভি নিউজ ডেস্ক। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে নিজ দেশের সমর্থনের কথা জানান তিনি। ইতিহাসে এই প্রথম জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশি কোনো শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। শামীমা আক্তারের প্রতিবেদন।
এক ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সরকার প্রধান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার 11টায় এই বৈঠক শুরু হয়। মাত্র কয়েক মিনিটের এই বৈঠকে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। দ্বিপাক্ষিক আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের সংস্কার ইস্যু। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন দেন জো বাইডেন। এমনকি বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান। এছাড়া হাসিনা সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও নতুন দেশ বিনির্মাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন প্রফেসর ইউনূস। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশের গণ অভ্যুত্থান তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিশ্বমঞ্চে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কে পরিচয় করিয়ে দেন এ শান্তিতে নোবেলজয়ী। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ওই অনুষ্ঠানে হিলারি ও ক্লিন্টনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস। লুৎফর কবিরের রিপোর্ট। Youngest citizens of Bangladesh, Mohammed Yunus. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ মঞ্চে এভাবেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বক্তব্য রাখার অনুরোধ জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। মঞ্চে করতালিতে তাকে স্বাগত জানান উপস্থিতরা। বিল ক্লিন্টন ও হিলারির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় কিছুটা আপ্লুত হয়ে পড়েন এই নোবেল জয়ী। You've heard a lot of stories about Bill Clinton, but probably many people don't know the story that I know. And I saw him very close range, what he is all about. And I'm so proud to be his friend and Hillary's friend. ডক্টর ইউনূসকে কাছে টেনে লম্বা সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন বিল ক্লিন্টনও। I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, you know, then the rest get repaid. এ সময় গ্রামীণ প্রতিষ্ঠান প্রসঙ্গে মঞ্চে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন যুক্তরাষ্ট্রে 35টি শাখা রয়েছে গ্রামীণ আমেরিকার। একই সঙ্গে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। Now Grameen America has 35 branches all over the United States. Every major city has a Grameen Bank branch. লিডার্স স্টেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 শিক্ষার্থীকে মঞ্চে ডেকে আনেন ডক্টর ইউনূস। তরুণ এ প্রজন্মের হাত ধরেই নতুন বাংলাদেশের সূচনা বলে বর্ণনা করেন নোবেল জয়ী। They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। গুমে জড়িতদের বিচার চেয়ে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী 11টি পরিবার। এতে অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পতিত সরকারের মন্ত্রী, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এদিকে ট্রাইব্যুনাল আইনের অধীনে সব অপরাধের বিচার হবে বলে আশাবাদী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। জন্মের পর নিজের বাবা সোহেল নিয়াজি রানাকে দেখার সুযোগ পায়নি শিশু শান নিয়াজি। তাই বাবাকে ফিরে পেতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় এই শিশুটি। আমি চাই যে আমার বাবা ফিরে আসুন। আমি ছোটবেলা থেকে ভিডিও আর পিকচার দেখে আমি বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। শুধু শান ই নয়, স্বজনকে ফিরে পেতে ট্রাইব্যুনালে হাজির হয়েছে গুম হওয়া পরিবারের সদস্যরা। তাদের কারো ভাই, কারো সন্তান, কারো বা স্বামী হয়েছেন গুমের শিকার। 2020 সালের 4 তারিখে সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায়। পরে কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। আমার যিনি ভাই হারাইছে ওনার নাম আমিনুল ইসলাম লিটন। ওনাকে টপখানা রোড থেকে র্যাপে নিয়ে যায়, র্যাপ ধরে নিয়ে যায়। ওনাকে 2011 সালে নিয়ে যায়।
বুধবার গুমের অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 11টি। আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাদের। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, বেনজির আহমেদ সহ সাবেক মন্ত্রী, এমপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। তবে গুমের ঘটনা তদন্তে গঠিত 5 সদস্যের কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছেন পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচারের প্রত্যাশা জানান তারা। তাদের যে কাজের যে চিন্তাধারা, অনেক বড় লম্বা রাস্তা, সেটা আসলে আমাদের যেই কাজের সাথে ওনাদের যে চিন্তাধারার সাথে এগুলো আমাদের মিলতেছে না। এখানে এখন স্বস্তি পাচ্ছি এটাই যে আমরা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের যে অবস্থাটার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এখানে একটা বিচার পাবো। এদিকে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন গুমের শিকার হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। জানান, আটকে রেখে 6 মাস ধরে চালানো হয় নির্মম নির্যাতন। গুমের বর্ণনাগুলো সব জায়গায় একই, সেম, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গুম যে হয় শুধু গুমের এই শাস্তিটা সে ভোগ করে বিষয়টা তা না, এটা এমন একটা বিষয়। গুমের বিষয়টা কিন্তু তার ফ্যামিলি, যে গুম হয় তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এটা এই শাস্তিটা ভোগ করে। গুমের অভিযোগ বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কোনো বাধা নেই বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যেগুলো গুমের ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে, বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে, কিন্তু সেগুলো বিচারের জন্য যথার্থ হবে কিনা সেটা পর্যালোচনার পরে, তদন্তের পরেই বলা যাবে। তবে এখানে আসা যাবে, এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। সব আয়নাঘর বা গোপন বন্দিশালা খুঁজে বের করার দাবি জানায় ভুক্তভোগী পরিবারগুলো। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পুলিশের ছড়রা গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে। মাথার বাদিকেও রয়েছে আঘাতের চিহ্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনার 2 মাস পর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ পেয়েছে। এই রিপোর্টে তার মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু বলে উল্লেখ করা হয়। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। গত 16 জুলাই ছাত্রলীগ, পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্রদের ত্রিমুখী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে পুলিশের গুলিতে আবু সাইদ অসুস্থ হয়ে লুটিয়ে পড়লে হাসপাতালে নেন সতীর্থরা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার 2 মাস 7 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ময়নাতদন্তের রিপোর্ট। সংশ্লিষ্ট চিকিৎসক জানান, তার পুরো শরীরে ছিল ছড়রা গুলির ক্ষত। মাথার পেছনে আঘাত ও রক্তক্ষরণ হলেও সেটি মৃত্যুর কারণ নয় বলছেন চিকিৎসক। শরীরের বিভিন্ন অংশে অভ্যন্তরীণ রক্তক্ষরণই তার মৃত্যু হয়েছে। গুলির কথা উল্লেখ আছে, শটগানের গুলি লেগেছে এবং শটগানের গুলি মানে শরীরের ভিতরের স্ট্রাকচার ড্যামেজ করছে, যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে এবং এটা ক্লিন কার্ড হত্যা। চিকিৎসক দাবি করেন, রিপোর্টটি বদলানোর চেষ্টা করা হয়েছে, দেওয়া হয়েছে নানা হুমকিও। ওই সময় আসলে অনেক চাপের মধ্যে ছিলাম, তারপরেও আসলে আমার কলেজ প্রশাসন আমার মোটামুটি পাশে ছিল, আমার কলিগরাও আমাকে খুব মানে উৎসাহ দিচ্ছে, যার কারণে আমি মানে এত প্রতিবন্ধকতার মাঝেও ওই রকম একটা রিপোর্ট দিতে পারছিলাম, কেন খুবই চাপে ছিলাম আসলে। নগর পুলিশ কমিশনার জানান, এই ঘটনার তদন্ত চলছে, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। একই কথা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ সদস্য, বহিরাগত, রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হোক না কেন, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে তারা আসামি হবে, এবং তদন্তর যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেটার জন্য পিবিআই আন্তরিক আছে। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছে। আসামি যারাই হোক শনাক্ত হলে তারা গ্রেপ্তার হবে, আইনের আওতায় আসবে। সঠিকভাবে মূল্যায়ন করে তাদের আইনানুগ ব্যবস্থা নিতে পারি। ইনশাআল্লাহ নিরপরাধ ব্যক্তি যেন এই যেখানে শাস্তি না পায় সেটা নিশ্চিত করব। একজন বলছে অমুক আসামি, একজন বলছে অমুক আসামি, দিস ইজ নট মাই হেডএক, কারণ এটা হচ্ছে আইনানুগ সংস্থা, তার আইডেন্টিফাই করবে রিয়েলি হু আর দ্য মেইন কালপ্রিট। আবু সাইদের ভাই রমজান আলী বাদী হয়ে হত্যা মামলা করলে তদন্তের ভার পায় পিবিআই। গ্রেফতার 2 পুলিশ সদস্যকে রিমান্ড দেওয়া হলে দায় স্বীকার করেননি তারা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।
রাজধানীর বাড্ডা থানার আরেক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপুমণি ও পলককে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জলকে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হল প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার সকাল সকাল আদালতে হাজির করা হয় আনিসুল হক, দীপুমণি, জুনাইদ আহমেদ পলক ও সালমান এফ রহমানকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাফিজুল শিকদারের বাবার রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিন চান। আমরা এই জামিনের বিরোধিতা করি এবং জামিনের বিরোধিতা করি বলি যে আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। একই মামলায় গ্রেফতার দেখানো হয় ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবুকে। এদিন আদালতে হাজির করা হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। শাহবাগ থানার হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তাকে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যাকাণ্ডে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের নামে মামলা করেছেন তোফাজ্জলের পরিবার। এত স্পেসিফিক থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা অজ্ঞাতনামা হিসাবে আসামি করায়, মামলা করায়। আমরা তাদের এই মামলা নিয়ে সন্দিহান এবং এখানে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার আমরা পাবো কিনা সেটা সন্দিহান। একটা মানুষকে 4টা ঘন্টা সাপের মতো পিটাই মারা, এটা মানুষের কোনো মানুষ করতে পারে না। জানি না যে ওনাদের আসলে কোন মায়ের পেটে জন্ম হয়েছে যে এরকমের হিংস্র হইতে পারে একটা মানুষের সাথে, তাও একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে। তোফাজ্জল হত্যায় গ্রেফতার 6 শিক্ষার্থী বর্তমানে কারাগারে আছেন। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনকে হত্যায় সরাসরি সম্পৃক্ত 6 জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ISPR জানায়, কক্সবাজারের চকরিয়ার ডাকাতি প্রতিরোধ অভিযানের সময় সোমবার দিবাগত রাত 3টায় সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন শহীদ হন। ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সেনাবাহিনী ঘটনার সঙ্গে জড়িত 6 জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের 11 রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকদের মধ্যে 4 জন প্রত্যক্ষভাবে সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, বাকি 2 জন তথ্য দিয়ে সহায়তা করেছেন। আটক 6 জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার পরও বন্ধ গাজীপুর ও সাভারের 32টি পোশাক কারখানা। এর মধ্যে গাজীপুরে 13টি ও আশুলিয়ার 19টি। বাকি সব কারখানায় চলছে উৎপাদন। স্থিতিশীল পরিবেশ থাকলে উৎপাদন ও অর্ডার বাড়ার আশা কর্তৃপক্ষের। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপু রিপোর্ট। আগস্টের শেষ দিক থেকেই আশুলিয়া ও গাজীপুরে তৈরি পোশাক খাতে দেখা দেয় অস্থিতিশীল পরিস্থিতি। মঙ্গলবার শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার পর বুধবার সকাল থেকেই অধিকাংশ কারখানায় উৎপাদন কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। তবে 18 দফা দাবি মেনে নেওয়ার পরও বন্ধ গাজীপুর ও সাভারের 32টি পোশাক কারখানা। এর মধ্যে গাজীপুরের 13টি ও আশুলিয়ার 19টি। শিল্প পুলিশ বলছে, কয়েকটি কারখানা বন্ধ রয়েছে অন্তর্কোন্দলে, আর বাকিগুলো বেতন পরিশোধ না করায়। বেতন পরিশোধ হলে সেগুলো খুলবে। কিছু ফ্যাক্টরি আছে আপনার বেতন ভাতা সময়মতো পরিশোধ করতে না পারার কারণে বন্ধ আছে, আর কিছু ফ্যাক্টরি এই আন্দোলনজনিত কারণে শঙ্কা বা তাদের যেই নিজেদের ভিতরে যেই দূরত্ব বা তাদের যেই পারস্পরিক যে ডিস্টেন্স এটা যাতে না পারার কারণে, আর অন্য সকল ফ্যাক্টরি চলমান আছে। এর বাইরে সব কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য। কারখানা জুড়ে পুরোদমে শুরু হয় উৎপাদন, বাড়ে শ্রমিকদের ব্যস্ততা। কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ রয়েছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, এমন পরিস্থিতি থাকলে উৎপাদন ও অর্ডারের পরিমাণ আরও বাড়বে। ক্রাইসিসের কারণে আমাদের কিন্তু বায়াররাও একটু প্যানিক হয়ে যাচ্ছে, তাদের ধরেন অর্ডারগুলো অন্যদিকে মুভ করার প্ল্যান করতেছে। যদিও ধরেন গভর্নমেন্টের কারণে, ডক্টর ইউনূস সাহেবের কারণে একটা পজিটিভ একটা ভাইব তৈরি হয়েছিল, বাট এই সুযোগটা কিন্তু আমরা
এই কিছু আনরেস্টের কারণে আমরা কিন্তু হারাতে যাচ্ছি। আশা করি আজকের পর থেকে যে ধরনের আপনার স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান, আমরা আবার কাস্টমারের ট্রাস্ট আবার গেইন করতে পারবো এবং গোয়িং ফরওয়ার্ড অর্ডারের পরিমাণ আমাদের বাড়বে আশা করি। বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই খুলবে বলে আশা প্রকাশ করে শিল্প পুলিশ। আর শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে জোরদার রয়েছে যৌথ বাহিনীর টহল। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের বাইরের খবর। বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ব্রিটেনে অর্থ পাচারের তদন্ত চেয়ে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি এমপি আফসানা বেগম। মঙ্গলবার চিঠিতে অবৈধভাবে অর্জিত সব সম্পদ জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন আফরিন মৌ। সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রী, ভূমি মন্ত্রণালয় প্রস্তাব করছি যে শেখ হাসিনার সরকারের আমলের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য, বাদ যায়নি দুবাইও, দেশের অর্থ লুট করে সেখানে গড়েন পাহাড় সমান সম্পত্তি। এর মধ্যে শুধু ব্রিটেনেই প্রায় 150 মিলিয়ন পাউন্ড মূল্যের 280টিরও বেশি সম্পত্তি নিয়ে গড়ে তুলেছেন রিয়েল এস্টেট সাম্রাজ্য। আর এ খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশের পর থেকে বাংলাদেশ জুড়ে চলছে সমালোচনার ঝড়। ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এমন প্রেক্ষাপটে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখার দাবি জানিয়ে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসি এর কাছে চিঠি দিয়েছেন ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম। চিঠিতে শুধু তার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসেই এ দুর্নীতিবাজ মন্ত্রীর 71টি বাড়ির কথা উল্লেখ করে এসব সম্পত্তি জব্দ করে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানান আফসানা। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে সাইফুজ্জামানের যেসব সম্পত্তি যুক্তরাজ্যে অবৈধভাবে এনেছেন সে বিষয়ে এনসিএ কি পদক্ষেপ নিচ্ছে তাও জানতে চান তিনি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে সাইফুজ্জামান চৌধুরী বিদেশে বিপুল অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ করে আফসানা বেগম লিখেন, তার বিরুদ্ধে কর জমা সংক্রান্ত তদন্ত চলছে। অর্থ আত্মসাতের পর পাচারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে দুদক। এছাড়াও যুক্তরাজ্যে তার সব অর্থ ফ্রিজ ও প্রত্যর্পণ করা শুধু ন্যায় বিচারের জন্যই নয়, বাংলাদেশের জনগণের অধিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আফসানা বলেন, এটি যুক্তরাজ্যের সুনাম ও আন্তর্জাতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। এবারের নির্বাচনে লেবার পার্টির মনোনয়নে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রার্থী, তার মধ্যে একজন আফসানা বেগম। পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে দ্বিতীয়বারের মতো জয় পান তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।